দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। নিউজ 24-এর নিয়মিত রাজনীতি বিষয়ক এই আলোচনা আজকে একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা সাজিয়েছি, একটু ভিন্ন সুরে কথা বলতে চাই। কেননা আমরা জানি যে অনেক ফাগুন গেল, আবার চলেও গেল, তারপরেও রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়াগুলো এখনও ফোটে, কেননা এখনও রক্তের দাগ শুকিয়ে গেল সেখানে কিন্তু মানুষ 21-এর প্রথম প্রহরে এখনও 21-এর সেই আত্মপরিচয় খুঁজতে বাঙালি এখনও ছুটেন। আপামর বাঙালির আজ 21-এর প্রথম প্রহরের বিশেষ একটা ক্ষণ, বিশেষ একটা মুহূর্ত। আমরা জানি যে কিছুক্ষণ পরে, অর্থাৎ আর ঘণ্টাখানেক পর 21-এর প্রথম প্রহরে সেখানে কিন্তু শহীদ মিনারে লাখো জনতার ঢল নামবে। সেই ঢলের চিত্র আমরা হয়তো আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব আমাদের সহকর্মীদের মাধ্যমে। আজকের আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র তাই পুরোটা জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে একজন কথা সাহিত্যিক যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুমন্ত আসলাম, স্বাগত জানাই। একই সঙ্গে 21-এর শুভেচ্ছা জানাই আপনাকে। আমরা যেটি বলছিলাম যে 21 শুধুমাত্র একটি সংখ্যা নয়, আমাদের একটা আত্মপরিচয়। আমরা সবসময় যেটি বলি যে 21-এর মধ্য দিয়েই আসলে একটা স্বাধীনতার চেতনা বা আমাদের যে পথযাত্রা, বাংলাদেশের পথযাত্রা, সেখান থেকেই হয়তো একটা বীজ রোপিত হয়েছিল। সেই সূত্র ধরেই যদি বলি একটু পরিবর্তিত বাংলাদেশ, একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে বাংলাদেশে নতুন করে আবার একটা বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করতে শিখছে। সেই সময়ে আজকের 21-এর এই প্রথম প্রহরের কাছাকাছি সময়ে দাঁড়িয়ে আমি শুরুতে আপনার কাছ থেকে একটু অনুভূতি জানতে চাইব। এরপর আমরা 21-এর আরও অনেকগুলো বিষয় নিয়ে, ভাষার বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, যেহেতু আপনি লেখালেখি করেন। শুরুতে আপনার কাছে একটু 21-এর প্রথম প্রহরের স্মৃতিচারণ বা আপনার প্রতিক্রিয়া নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যে কথাটা গর্বের সহিত বলতে চাই সেটা হচ্ছে, পৃথিবীতে সমস্ত একটাই দেশ আছে, সেটা বাংলাদেশ, যেটা ভাষার জন্য যুদ্ধ করেছিল। পৃথিবীর আর কোথাও বোধহয় ভাষার জন্য যুদ্ধ করার লাগে না, যে মানে আক্ষরিকতে যুদ্ধটা যেটা আমাদের ভাষা আন্দোলন ছিল। ভাষা আন্দোলনের পর যে ব্যাপারটা ঘটে গেছে, এটা আমাদের মাথায় এবং হৃদয়ে এত গভীরভাবে পতিত হয়েছে যে 21টা শুধু নয়, 21 তারিখটা শুধু না, আমাদের সরসহরা ককাটে শুরু হয় ভাষার অপূর্ব একটা মিশ্রণ দিয়ে, যার জন্য আমরা মনে করি যে ভাষাটা আমাদের সাথে এমনভাবে গেঁথে আছে যেটা আসলে আমাদের এর বাইরে কোনো নয়। আপনি যেটা বলছিলেন যে 21-এর প্রথম প্রহরটা, 21-এর প্রথম প্রহরের কথা যারা চিন্তা করেন তারাই, আমি মনে করি তারা বয়সটা তখন তাদের থাকে না, ওই বয়সটাতে তারা আটকে থাকে না, তাদের হাত তখনও ফুল থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যতবার শিশু প্রহরে গিয়েছি আমি দেখেছি কোনো অভিভাবক একা যাননি, তার বাচ্চাটাকে নিয়ে গেছে। এবং আমি অনেক মাকে দেখেছি কোলে করে নিয়ে গেছেন, অনেক বাবাকে দেখেছি কাঁধে বাচ্চাকে চড়িয়ে নিয়ে গেছেন। এবং সবচেয়ে গর্বের বিষয়, এই যে আলপনাগুলো আঁকা হয় এত কষ্ট করে, আমাদের নান্দনিকতা ফুটে তোলা হয়, এগুলো তারা দেখাচ্ছে যে এটা আমাদের শৈশব, আমাদের ইতিহাস, আমাদের অন্য কিছু। যার জন্য এই জিনিসটা আমার মনে হয় যতদিন পৃথিবীতে আছে, বাংলাদেশ আছে, এই জিনিসটা ভোলার নয়, এবং আমার মনে হয় ভুলতে কেউ পারবেও না। নিশ্চয়ই। আমরা যেটি বলছিলাম দর্শকদেরকে যে 21 তো আসলে একটা সংখ্যা নয়, এটা আমাদের আত্মপরিচয়ের একটা গর্বিত একটা অধ্যায়। এবং আমরা যদি একটু ফিরে তাকাই যে একটা রক্তাক্ত নকশা, হ্যাঁ, আত্মপরিচয়ের আমরা হয়তো যে দর্শকদের শুরুতে আমি বলছিলাম যে রক্তের দাগ রাজপথে নেই, কিন্তু মানুষ এখনও 21-এর প্রথম প্রহরে একটা ভিন্ন অনুভূতি নিয়ে সেখানে হাঁটেন। একটা পরিবার বা গোটা বাংলাদেশ আসলে সেখানে হাঁটেন, যে সেখানে যেন একটা আরেক ফাল্গুন তারা খুঁজে পান। তো সব মিলিয়ে আসলে এবারের 21-এর যে পরিস্থিতি, সেটি আমরা তো এখনও জানি না শহীদ মিনারে কী পরিস্থিতি, কিন্তু একটা পরিবর্তিত অধ্যায় শুরু হলো বাংলাদেশের। আমরা 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সময়ে এসে একটু যদি বলেন যে আমরা কি একটু অন্যভাবে ভাবতে শিখতে পারি কিনা, আমরা একটু সত্যিকার অর্থে একটা বাংলাদেশ হতে পারি কিনা, যেটি আসলে মানবিক মূল্যবোধের বাংলাদেশ, যেটি আসলে আত্মগর্বের বাঙালি হবেন, যেখানে আসলে দৈন্যতা থাকবে না, যেখানে আসলে আমরা যে গত 53 বছরের সস্তা রাজনীতির জাতাকলে মানুষকে দেখেছি নিষ্পেষিত হতে, বঞ্চিত হতে, এই জায়গাটা থেকে যদি একটু রাজনৈতিক প্রেক্ষাপট ধরে যদি একটু বলি। আপনার যে প্রশ্নটা ছিল, আমি মনে করি প্রশ্নটা 1971 পরের প্রশ্ন, এটা তখনকার প্রশ্নটাই, যে আমরা কি নতুন কিছু ভাবতে পারি বা আমরা নতুন কিছু জাগাতে পারি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বললেন যে আমরা 53 বছরে ব্যর্থ হয়েছি, আমি মনে করি আমরা ব্যর্থ হইনি। আমি মনে করি যে আমাদের একটা ভিত তৈরি হয়েছে। পৃথিবীতে অনেকগুলো সভ্যতা আসে কয়েকশো বছরের পরিবর্তিত রূপে,
আমাদের তো মাত্র 53 বছর বয়স। আমি এখনো মনে করি আমাদের ভাষাটা এখনো জ্বলে এবং আমাদের ভাষাটা এখনো অনেকের জন্য মধুময়। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমরা যখন বাইরেতে কতদিন থাকি, কিছুদিন থাকি, অন্য ভাষায় কথা বলি, কিন্তু আমাদের ভাষা কথা বলার জন্য আমাদের মধ্যে আঁকুপাকু করে। তার মানে কি, আমাদের ভিতরে ভাষা কিন্তু রয়ে গেছে এবং আমাদের হৃদয়ে গেঁথে রয়ে গেছে। আর আপনি যেটা বললেন যে পরিবর্তিত সময়ে আমরা অনেক কিছু শুদ্ধ এবং সুন্দরতম আশা করছি, এবং আপনি হতাশ হবেন না, আমি হতাশ হতে চাই না। আমি মনে করি আমাদের সামনে আরও বেশ কিছু খানিকটা সময় আছে, এই সময়ের ভিতর আমরা একটা ভালো কিছু করতে পারবো এবং এটা করা সম্ভব, এবং সে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা একটু বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ বা বাংলা ভাষার প্রসারের দিকে যদি একটু আসি, যে আমরা এবারে আপনি জেনেছেন যে আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025 যারা পাচ্ছেন তাদের নাম হয়তো জেনেছেন, যে দেশি এবং বিদেশি 2 ব্যক্তি এবং একই সঙ্গে এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক শিক্ষা মন্ত্রণালয় দিচ্ছেন। সেখানে ব্যক্তি হিসেবে ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা এবং অনুবাদক হিসেবে আমরা জোসেফ ডেভিড উইন্টার নাম পেয়েছি। আর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ দূতাবাস প্যারিস পাচ্ছে। সব মিলিয়ে এই যে মাতৃভাষা পদক এবং এবারের যে এই যে নামগুলো এসছে, সেটা নিয়ে যদি একটু বলেন যে আমরা আসলে একই সঙ্গে আজকের এই দিনে আমরা একটু মানে প্রতিটি দিনই আমাদের ভাষা নিয়ে গর্ব করবার দিন, কিন্তু একটু যদি বলি যে আন্তর্জাতিকীকরণ, ভাষাকে আরেকটু প্রসার করা বিশ্ব দরবারে, সেই জায়গাগুলো নিয়ে বোধহয় আমাদের। এই জায়গায় আমি আপনাকে একটু দুঃখের কথা বলতে চাই, সেটা হচ্ছে এদিকটা আমরা অনেক পিছিয়ে আছি। যেহেতু আমি সাহিত্য রচনা করি, আমি উপন্যাস গল্প লিখি, আমার মনে হয় না বাংলাদেশের খুব বেশি উপন্যাস যেটা বাংলা উপন্যাস অনুবাদ পৃথিবীর অন্য দেশের পাঠকরা আসলে পড়তে জানে না। এবং আমি কিছু কিছু দেশে গিয়েছি যারা বাংলাদেশের নামটা পর্যন্ত জানে না। আমি সেদিকে একটা সাক্ষাৎকার দেখলাম, কলকাতার একটা সাক্ষাৎকার, খুব ফানি সাক্ষাৎকার। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা জানে না বা আমরা জানার চেষ্টা করছি না। কিন্তু আমাদের যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে আমাদের এখানে সহজলভ্যতা, যেটা যে আমরা সহজে কিছু পেতে চাই, সহজে কিছু অর্জন করতে চাই, এটি একটা যে বৃহৎ পরিকল্পনা দরকার, প্রক্রিয়া দরকার, যে আমাদের ভাষাটা দেশের বাইরে পরিচিত করার জন্য। আমার মনে হয় না যে কেউ ভালো উদ্যোগ নিয়েছেন, কেউ উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমি বাংলাদেশের ভাষাকে বলা হয় যে এটা 8ম স্থানে আছে আমাদের বাংলা ভাষাটা পৃথিবীতে, সেক্ষেত্রে অনেক এগিয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা কেন পারছি না? ওই যে বললাম, আমরা খুব সহজে অন্য কিছু পেয়ে যাচ্ছি, যার জন্য এই জায়গাটা আমরা যাচ্ছি না। আমার মনে হয় যে নতুন সরকার বা নতুন যারা আসতেছেন, আমাদের মধ্যে এটা নিয়ে আলাদা একটা মন্ত্রণালয় করা উচিত, যে এই ভাষাটাকে দেশে বাইরে পৌঁছে দেওয়া হবে। যে আমরা একটু যদি বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই, লেখক হিসেবে আপনি আপনার ক্ষোভের কথা বা দুঃখের কথা, আবেগের কথা বলছিলেন, যে একটা তথ্য প্রযুক্তির একটা বা ডিজিটালাইজেশন একটা হচ্ছে, সেখানে বাংলা ভাষার অবস্থান কি হবে ভবিষ্যতে, সে নিয়ে আসলে ওইরকম করে আমরা কি ভাবছি কিনা? যে আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলা ভাষা পৃথিবীর শেষ দিন পর্যন্ত টিকে থাকবে এবং অনেক সুন্দরভাবে টিকে থাকবে। আপনি দেখুন, এত শ্রুতি মধুর ভাষা পৃথিবীর কম দেশে আছে, এত সুন্দর। আমরা যখন দেখি বিদেশিরা এসে এত সুন্দর করে বাংলা বলছেন, তারা এত আনন্দ পাচ্ছেন। অনেক জাপানিজকে আমি দেখি, চীন থেকে তারা গান পরিবেশন করছেন বাংলা এসে। এত মধুর ভাষা আপনি কোথাও পাবেন না। আপনি ধরেন ইংরেজরা কি মাকে মাম রাখতেছে বা অন্য কিছু, আর মার মধ্যে যে একটা মানে একটা আবেগের আলোচনা অবস্থা, এটা কিন্তু কোথাও নেই। যার জন্য আপনি যত কিছু করেন না কেন, বাংলাদেশ থেকে যতই মানুষ বিদেশে পড়তে যাক না কেন, থেকে যাক না কেন, বাংলা ভাষাটা পৃথিবীর শেষ দিন মতো টিকে থাকবে এবং অত্যন্ত মর্যাদার সাথে টিকে থাকবে। নিশ্চয়ই। কিন্তু আমরা কোথাও কি আপনার মনে হয় কিনা লেখক হিসেবে, যে আমরা যখন ভাষার চর্চাটা করছি, সেই জায়গাটায় ভুল বানান, ভুল বাক্য গঠন, এই বিষয়গুলো থেকে কি একটু উন্নতি হচ্ছে কিনা আমাদের? যে আমরা কি আসলে আরো পরিশীল হচ্ছে কিনা, ভাষার ব্যবহারে আর একটু সতর্ক হচ্ছে কিনা? এটা যদি আপনি বলেন, আমাকে একটু কষ্ট পায় বলতে, তো আমাদের টেলিভিশন এর জন্য প্রথম দায়ী। আমি টেলিভিশনকে একটা যন্ত্র, এটা বা রেডিওর মাধ্যমে মাঝখানে আমরা দেখেছি একটা বড় এটাকে চালিত করছে বা এটাকে যারা উপস্থাপন করছে, সেই ভাষাগুলো কি, ভাষাগুলো অত্যন্ত খারাপ। যেটা আমি মনে করি গত 3 বছরে এটা কিছুটা ভালো এসছে। এখন আপনি যদি একটু উপন্যাস লেখেন, দেখবেন আপনি যদি বলেন আমি ভাত খাইতে যাবো, পাঠক না এই লাইনটা পড়তে চায় না। পাঠক বলতে আমি ভাত খেতে যাবো। তার মানে কি, আমরা শুদ্ধ ভাষার পরিচর্যা করছি, শুনতে চাচ্ছি, পড়তে চাচ্ছি এবং এটা লালন করতে চাচ্ছি। কিন্তু আঞ্চলিক ভাষাকে কি তাই বলে আমরা হারাতে বসবো? আমি আঞ্চলিক ভাষাটা কখন হবে? আমি একটু দুষ্টুমি করে বলি, আপনি যখন আপনার প্রেমিকার সাথে কথা বলবেন, এই ভাষাটা কিন্তু আলাদা।
নিশ্চয়ই। আপনার বাচ্চার সাথে যখন কথা বলেন সেটা আলাদা, নিশ্চয়ই। আপনার শিক্ষকের সাথে কথা বলেন সেটা আলাদা, বন্ধুর সাথে আলাদা। যার জন্য আমি বলবো যে আঞ্চলিক ভাষাটা আমি আঞ্চলিক লোকের সাথে বলতে চাই। যদি আপনার ভাষা সিরাজগঞ্জ হয়, অথবা আমি যখন বাড়ি যাচ্ছি তখন কিন্তু আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি। নিশ্চয়ই। যার জন্য আমাদের এই আঞ্চলিক ভাষা হারিয়ে যাবে, এটা যারা বলে তারা মূর্খ দেশে বাস করছে। কোনোদিনও হারিয়ে যাবে না, কোনোদিনও না। কিন্তু সাহিত্যে, নাটকে, গল্প উপন্যাসে তো আঞ্চলিক ভাষার ব্যবহার আমরা প্রচুর দেখি, সেটা তো হতেই পারে। কিন্তু আছে, কিন্তু আমি আমার 20 বছরের লেখক জীবনে দেখলাম যে আমি সিরাজগঞ্জের মানুষ, আমিও আমার লেখাতে সিরাজগঞ্জের ভাষা আনতে চাই না। পাঠক না বা কেউ গ্রহণ করতে চায় না ওভাবে, বা কেউ মেনে নিতে চায় না। তারা চায় ওই সাধু ভাষাটা বা প্রমিত ভাষাটা চায়, যেটা আমরা অনেক লেখকরা যত্নের সহিত আঞ্চলিক ভাষাটা পরিত্যাগ করি লেখার ক্ষেত্রে। জি, সুমন্ত ইসলাম, আমরা আরও কথা বলবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ একটা প্রহরে দাঁড়িয়ে আমরা আজকের এই আলোচনাটা করছি। 12টা বাজতে খুব বেশি যে বাকি তা নয়। আমরা একটু শহীদ মিনারের পরিবেশটা জেনে আসি, সেখানকার আমাদের সহকর্মী সেখানে একজন রয়েছেন, আমরা সেখানকার পরিবেশটা দেখে আসি, তাহলে আমাদের নিজেদের সম্পৃক্ততা সংযুক্ত হতে পারবো সেই জায়গার থেকে। আমি নিজেও মিস করছি এই মুহূর্তে আসলে শহীদ মিনারের জায়গাটি। নাইমাল জিকো রয়েছেন আমাদের সহকর্মী এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা নাইমাল জিকো, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। 21-এর এই প্রথম প্রহরের আগ মুহূর্তে আপনাকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। জিকো, আমাদেরকে একটু শহীদ মিনারের চারপাশের পরিবেশ জানাবেন। আমরা জানি যে 21-এর এই প্রহরটা কিন্তু অন্য ভিন্ন আবেদন, ভিন্ন একটি আবেগের। আমরা সেখানে আসলে সব বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন, শিশুদেরকেও আমরা দেখতে পাই, এই রাতের বেলাও চলে আসেন। একটু চারপাশের পরিবেশটা কেমন দেখছেন, যদিও এখনো 12টা বাজতে কিছু সময় বাকি রয়েছে, জিকো আমাদের একটু জানাবেন। বাবু, যেহেতু 12টা বাজতে আর কিছুক্ষণ সময় বাকি রয়েছে, এই মুহূর্তে কিন্তু পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু ঠিক অর্থাৎ 12টা 1 মিনিটে প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিরা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের প্রতি, যার কারণে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই কিন্তু এখানে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এখানে ওয়াচ টাওয়ার সহ সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এখানে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে কিন্তু যেহেতু আর 1 ঘন্টা বাকি, পুরো রাস্তাগুলো অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ দ্বারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে 12টার পরেই ঠিক 12টা 40 মিনিটের দিকে সর্বসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত করে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার, এবং এরপরে কিন্তু প্রতিটি মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভেতরে প্রবেশ করবেন। তো যেমনটি বলছিলেন যে আসলে এখানে পরিবেশের কথা আমরা কিন্তু দেখেছি, আমরা যখন এখানে রাত ঠিক 8টার দিকে এসে পৌঁছেছি, এবং তখন থেকেই কিন্তু দেখছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যমী যেই তরুণরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এছাড়া বয়স্ক মানুষ নিজের সন্তানদেরকে নিয়ে কিন্তু এখানে অনেকেই এসেছেন, তারাও কিন্তু অপেক্ষমান রয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। অভিভাবক যারা রয়েছেন তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু এই বাংলাদেশের ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস আসলে যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, তাদের সন্তানরা যাতে সঠিক ইতিহাসটি জেনে আসলে বড় বেড়ে উঠতে পারে, সেজন্য কিন্তু তাদেরকে নিয়ে এখানে এসেছেন। তো যেমনটি বলছিলাম যে আর মাত্র ক্ষণগণনা চলছে, প্রথম প্রহরের কিছুক্ষণের মধ্যেই এখানে প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপি যারা রয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেয়া হবে জনসাধারণের জন্য। এরপরই কিন্তু প্রতিটি মানুষ এখানে এসে শ্রদ্ধা জানাবেন। নাইমাল জিকো, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব নিশ্চয়ই কিছুক্ষণ পর, এবং সেখানে নিশ্চয়ই ততক্ষণে আরও জমায়েত বাড়বে, আমরা আপনার কাছে আরও আপডেট জানবো। নাইমাল জিকো, ধন্যবাদ জানাই আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুমন্ত ইসলাম, আমরা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানে এখনও নিরাপত্তা বেষ্টনী নিশ্চয়ই এই মুহূর্তটা, এই সময়টাতে সেটাই স্বাভাবিক কার্যক্রম চলছে। কিছুক্ষণ পর হয়তো সেখানে ভিন্ন পরিবেশ আমরা জানতে পারবো। আমরা একটু যে আলোচনায় আসতে চাই যে 21 নিয়ে আমরা যখন বলি, যেটি আসলে আমাদের অর্থাৎ 21
আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, মানে আমাদের সেটি সব রকম বাংলা, বাঙালির ইতিহাস, ঐতিহ্য, যা কিছু বলি, সংস্কৃতি, সব কিছুর সাথে আমাদের 21, এবং এমন একটি ভাষা যেটি বলছিলেন যে একটা ভাষা নিয়ে এত কবিতা রচিত হয়েছে, এত মধুর মধুর সব কবিতা। আমি যদি শামসুর রহমানের বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা কবিতার কথা বলি, অথবা সেখানে মহাদেব শাহর কবিতা, বা আরও অনেকেই লিখেছেন অসংখ্য কবিতা। 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত, মানে 21কে নিয়েও কিন্তু আমাদের একটা সমৃদ্ধ সাহিত্যের আলাদা একটা জগৎ রয়েছে। মানে এটা আসলে বিশ্ব সাহিত্যে এই ধরনের, আপনি যেহেতু একজন সাহিত্যিক, মনে হয়েছে যে কোথাও এরকমটা পেয়েছেন? অবভিয়াসলি না, আমি আপনাকে বলবো একদমই না। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এই একমাত্র দেশ যে দেশটা ভাষার জন্য যুদ্ধ করেছে, নিজের মায়ের ভাষার জন্য। আমি যে ভাষায় কথা বলবো, ইংরেজিতে করা হয়নি, ফ্রান্সে কোথাও করা হয়নি, কিন্তু বাংলাদেশের জন্য করা হয়েছে। আপনি যেটা বললেন যে এই যে ভাষার যে আমাদের লালন করব, লালিত করব ভিতরে, এটার জন্য আসলে আলাদা একটা কিছু করা দরকার। আমি আপনাকে বলেছি আমরা এত কিছু নিয়ে ব্যস্ত, আমাদের যে শিকড়, আমাদের যে ভিতরের ব্যাপারটা, এটা আমরা অনেক ক্ষেত্রে এড়িয়ে যাচ্ছি, যার জন্য ভাষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন ঘটে যাচ্ছে। যে কেউ কেউ নতুন নতুন ভাবে ভাষা বলার চেষ্টা করছে, যেটা আসলে অত্যন্ত মানে কি শ্রুতিকটু, মানে একে শুনতে একদম বেশি লাগে। আমার মনে হয় এটা একটা নিয়ম আসা দরকার, যে আমি ভাষাটা কীভাবে বলবো। আমাদের যেমন বানানের একটা নিয়ম আছে, নত্য সত্য বিধান একটা ব্যাপার আছে, আমাদের সমাজ একটা ব্যাপার আছে, ঠিক তেমনি আমরা ভাষাটা কিভাবে প্রয়োগ করব। ওই যে আমি বললাম আঞ্চলিক ভাষা আমি আমার মতো করে আমার লোকের সাথে বলবো, কিন্তু আমি যখন সার্বজনীনভাবে বলবো, সকলের মাঝে বলবো, সেটা নিশ্চয়ই একটা ল থাকা, আইন থাকা উচিত, যেটা আমরা মানছি না। আমরা দেখি যে আমরা যখন লিখি তখন সেটা সংস্কৃত ভাষায় লিখি, আবার যখন পড়ি সেটা প্রাকৃত বাংলা ভাষায় পড়ি। এটাকে আসলে কিভাবে দেখেন যে এটা এই লেখার সময় একরকম লিখছি, পড়ার সময় পড়তে হচ্ছে প্রাকৃত বাংলা ভাষায়, এটা একটা আলাদা বৈশিষ্ট্য কিনা? এটা একটা সমস্যা হয়? সমস্যা এটা অনেক দিন ধরে ঘটে আসছে। আমি বললাম এটা ব্রেক করা যাচ্ছে না। আমি আপনাকে আবারও বললাম যে আমি যদি উপন্যাসে আঞ্চলিক ভাষা প্রয়োগ করি, আপনি বিশ্বাস করবেন কিনা, পাঠক এটা গ্রহণ করতে চায় না। এবং বাংলাদেশে বড় বড় যে কয়জন আছেন, আপনি যদি লাল ছবির কথা ধরেন, লাল ছবি সৈয়দ অলিউল্লাহ যখন এটা লিখে, উনি কিন্তু বিদেশ থেকে লিখেছেন উপন্যাসটা, যার জন্য আমরা আখতারুজ্জামান ইলিয়াসের অনেক রচনায় তো আমরা দেখেছি। আখতারুজ্জামান ইলিয়াসের কথা যে বললেন, আপনি বলেন তো কতজন পাঠক আখতারুজ্জামান ইলিয়াস পড়েন? সেটা ঠিক, সেখানে আবার আমার বাসা আখতারুজ্জামান ইলিয়াস রয়ে গেছে, কিন্তু আমি তো আমার মেয়েকে আমি বলবো না। আমাদের সময় হয়তো এটা হতে পারে যে আমি যেমন পড়ার সময়, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার কাছে মনে হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহিরের লেখা যখন পড়েছিলাম, তার লেখার যে ধরন, সেখানে তো কিছু একটা আলাদা নিজস্ব একটা ঢং আছে। এখানে কিছু কিছু এক্সেপশনাল আছে। আপনি ধরেন শহীদুল জহিরের কথা বললেন, ওনার লেখার স্টাইলটি আলাদা। উনি মনে হচ্ছে যে ওনার ঘটনাটা মাঠে ঘটে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ঘাসে ঘাসে মিশে যাচ্ছে, পাতায় পাতায় বয়ে যাচ্ছে, কিছুটা যেটা শুরু করছিলেন আমাদের আখতারুজ্জামান ইলিয়াস। কিন্তু আমাদের যে প্রবলেমটা হয়েছে, আমরা এখন বিশ্বগুলো আমাদের হাতের মুঠোয়। আমরা সবসময় চাই যে একটা নিজেকে একটা এলিট করে তৈরি তোলার জন্য, আমাদেরকে ইম্পর্টেন্ট করার জন্য, আন্তর্জাতিক মানের করার জন্য, যার জন্য যেটা আমি দেখেছি যে ওই আঞ্চলিকতা বা ওই ভাষাগুলো, আমি কি বলবো, এটা কি বলা ঠিক হবে না, গেও যে ভাষা বলে মানুষ, আমি নিজেও একটা গেও, সিরাজগঞ্জের, বরিশালের একজন, নোয়াখালীর একজন, তারা এই ভাষাটা নাটকে, উপন্যাসে বা রেডিওতে শুনতে চায় না, বা শুনতে তারা পছন্দ করছে না। বলার সময় হয়তো তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কিন্তু পড়ার সময় তারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কিন্তু কোনো লেখক হয়তো তার নিজস্বতার কারণে, স্বকীয়তার কারণে সেটিকে অন্যভাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন। সেটা যদি আপনি বলেন, আমি যদি জীবনানন্দের কথা বলি, দেখেন ওনার শব্দে যে চাঁদের যে বিভিন্ন বর্ণ এসছে, তার বর্ণ আমরা জানি, কিন্তু প্রয়োগ করতে পারিনি, উনি প্রয়োগ করে গেছেন, সেটা তার শৈলী এটা। এইভাবে কেউ কেউ লেখক হয়তো এই গ্রাম্য ভাষা বা আঞ্চলিক ভাষা প্রয়োগ করতে, এটা তার শৈলী। এরকম অল্প কিছু আছে, যার জন্য তাকে আমরা আলাদাও ভাবি, এক্সেপশনাল ভাবি যে উনি এক্সেপশনাল লেখক। নিশ্চয়ই জীবনানন্দের কবিতা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে। আচ্ছা, আমরা একটা বিরতি থেকে ফিরে আসি। বিরতি থেকে ফিরে এসে আজকের আলোচনা নিয়ে আমরা আরও কথা বলবো। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা আজকে কথা বলছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর নিয়ে, একই সঙ্গে 21-এর চেতনা, 21-এর আত্মপরিচয়, আত্মগর্বের বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সঙ্গে আজকে সুমন্ত আসলাম রয়েছেন, কথা সাহিত্যিক। একটা বিরতি থেকে ফিরছি, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। 21-এর বিশেষ চেতনা নিয়ে 21-এর এই প্রহরে
আমরা কথা বলছি ২১-এর প্রথম প্রহরের কিছুক্ষণ আগে আজকে গণতন্ত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর নিয়ে একই সঙ্গে ২১-এর চেতনা নিয়ে আমরা আরও কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন কথাসাহিত্যিক সুমন্ত আসলাম। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি ভীষণ গর্ববোধ করি একজন বাঙালি হিসেবে, একই সঙ্গে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি। এটা নিয়ে আমরা সবাই, আমি শুধু না, আমরা সবাই গল্প করি। কেননা একটা ভাষাকে বলা হয় সম্পর্কর সংযোগ সেতু, যেটা আসলে সাংস্কৃতিক সংযোগ বলি, যে কোনো সংযোগের মাধ্যমটাই তো ভাষা। সেই জায়গায় এত পরিশীল একটা ঝকঝকে ভাষা, যেটি বলছিলেন যে যেখানে আসলে বিদেশিরা পর্যন্ত এসে মুগ্ধ হয়ে যান, অনেকেই তারা তাদের অভিব্যক্তির কথা বলেন। কিন্তু তারপরেও একটু কোথাও কোথাও কখনো মনে হয় যে বাংলা ভাষাটাকে আমরা কখনো কখনো সেই গর্বটা, সেই সম্মানটা বোধহয় দিতে পারি না। আমরা বাংলা ভাষাটাকে অর্থকরী ভাষা হিসেবে মনে করি না। সেই দৈন্যতার জায়গাটা মনে হয় কিনা যে আমাদের সমাজে প্রকট, আমরা আপনার কাছে মনে হয়েছে কিনা? এটি এক অর্থে প্রকট। আমি মনে করি যে আমার ভাষাটাকে মর্যাদা দিতে পারছি না। আমরা কোন জিনিসটার মর্যাদা দিতে পারছি? আমাদের যে রোড ডিভাইডারের যে কৃষ্ণচূড়া গাছগুলো লাগানো হয়, সোনারু গাছগুলো লাগানো হয়, আপনি কি তার মর্যাদা দিতে পারছি? যখন ফুল ফোটে আমরা ডালটা ভেঙে নিয়ে যাচ্ছি, কিন্তু সারা বছরে ওর গোড়ায় যে পানি দেওয়া দরকার, সার দেওয়া দরকার, সেটাকে আমরা যত্নটা করা দরকার, সেই যত্ন আমরা করছি না। আমরা কি আমাদের সমাজ ব্যবস্থাকে যত্ন করছি? আমাদের পরিবেশকে যত্ন করছি? আমরা কি প্রকৃতভাবে ডাস্টবিনে ময়লাটা ফেলছি? নতুনভাবে ট্যাক্স দিচ্ছি? আমরা কি আমাদের যেভাবেই ফুটপাতে চলার কথা বা ফুটপাতটা আমাদের দখলে থাকার কথা, সেই ফুটপাতকে আমাদের রয়ে গেছে? সেখানে ভাষাটা একটা ব্যাপার, যে ভাষার সাথে কোনো অর্থনৈতিক সংযোগ নেই, যে এটা না বললে আমার টাকা আসবে না। আমাদের যেখানে জীবন জীবিকা রয়ে গেছে, সেই জায়গাকে আমরা মর্যাদা দিতে পারছি? এই এত মর্যাদাহীন সময়ে, এত মর্যাদা না দেওয়ার সময়ে আমরা ভাষাটাকে যতটা এগিয়ে নিয়ে গেছি, আমি মনে করি অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। কিন্তু এরপরও আমরা দেখি যে আমরা যখন প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভাষাতেই পড়ালেখা করছি, কিন্তু তবুও যেন শুদ্ধ করে বাংলা ভাষাটা ঠিক বলা এবং লেখা হয়ে উঠল না। এটা আমাদের সমাজ বাস্তবতাটা এরকম কিনা, বা যারা পড়াচ্ছেন তারাই কতটুকু আসলে ভালোবেসে বুঝে জেনে পড়াচ্ছেন, আবার যারা পড়ছেন তারাই কতটা আসলে পরিশীলভাবে শিখে বের হচ্ছেন। আমি একটা জরিপ দিই। বাংলাদেশের কারিকুলাম অনেকগুলো, বাংলা, ইংরেজি ভার্সন আর ইংরেজি। আবার মাদ্রাসা শিক্ষা তো একটা আছে। আমি ওই জিনিসটা একটু পরে আসছি, আমি তিনটাকে ধরি। আমি যতদূর জানি, যারা ইংরেজি ভার্সন বাদ দিলাম, যারা ইংরেজিতে পড়াচ্ছেন, তারা যতই মনে করুক যে আমার ছেলেকে জর্জ ব্যারিস্টার বানাবো, তারা ইংরেজিতে কথার ফুল জিনিস ছুটাবে, তারাও আমি দেখেছি অন্ততপক্ষে 98 জন লোক 100 জনের মধ্যে তারা বাসায় তার ছেলে মেয়ে করে তোমরা বাংলায় কথা বলো। এটা আমার চোখে দেখা এবং আমি খুব কাছ থেকে দেখেছি। তার মানে বাংলা ভাষাকে অবহেলা করছি তা না। এটাও তো ঠিক। আপনি যখন একটা কর্পোরেট লাইনে, যখন আপনি বড় চেয়ারে বসবেন, আপনি যখন কাউকে ইন্টারভিউ নেবেন, আপনি কিন্তু ইংরাজি ভালো জানা লোকটাকে চাকরিটা দিবেন, অঙ্ক ভালো জানা চাকরিটাকে আপনি দিবেন। আমি যে বাংলা সাহিত্যের ফুল জুড়ে ছড়াচ্ছি, আমি জীবনানন্দের মতো গল্প কবিতা লিখতে পারছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো গল্প লিখতে পারছি, এখানে কোনো মূল্যই নেই রে। আমার মূল্যটা হচ্ছে যে আমি ইংরেজিটা কতটুকু পারি, আমি বিজ্ঞানটা কতটুকু পারি, অঙ্কটা কতটুকু পারি। না, সেটা তো যে বললাম, আমি যখন কারিকুলামে প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত বাংলা ভাষাটাকে জোরালোভাবে আমি নিজে শেখাচ্ছি না অথবা নিজে শিখছি না, তখন তো তার প্রশাসনিক ক্ষমতার জায়গাটা কমে যায়। সেই জায়গাগুলো তো আমাদের একটা ঘাটতি আছে। এই ঘাটতিটা আমাদের রয়ে গেছে এবং আমার মনে হয় এই ঘাটতিটা অতি অতি দ্রুত দূর হয়ে যাবে। মানে আমাদের যে নতুন প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমি যতদূর জানি এটা ইনশাল্লাহ দূর হবে। মানে আপনি বলছেন যে একসময় এটা আরো প্রভাবশালী হয়ে উঠবে বাংলা ভাষাটা, এবং দ্রুত, খুব দ্রুত। কেন এটা মনে হয় আপনার? কেন মনে হয়? আমি এটা তাহলে আমাকে এটা উন্নাসিকতা মনে হবে। আমি গত 15 বছর আগে লেখকদের মধ্যে যে ভাবটা দেখেছি, তারা এই বিষয়ে খুব ভালো কথা বলেননি। তারা হয়তো ভালো একটা কবিতা লিখেছেন, কবিতা লিখে খুব আনন্দে জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু বাংলা ভাষার যে একটা মর্যাদা, এই যে আপনি বাংলা কিবোর্ডটা শুরু করেছেন, একটা 25 বছরের ছেলে কিবোর্ডটা বানিয়েছে। বাংলা যে এখন যে ক্যালিগ্রাফিটা তৈরি হচ্ছে বাংলায়, এই 18 বছর 20 বছরের ছেলেগুলো করছে। এবং এই তরুণদের যে, এবং আপনি কি দেখেছেন এই যে 5ই আগস্টের পর জুলাই অভ্যুত্থানের যে দেয়াল লিখনগুলো, যে স্লোগান, শব্দ, সেটি দেখে আমি বিস্মিত হয়েছি। এবং প্রত্যেকটা শব্দ বাক্য এত চমৎকার সব স্লোগান। তাহলে আপনি বলেন, এই যে 21 পদক দেওয়া হচ্ছে, বাংলা একাডেমি পুরস্কার দেওয়া, স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে, আমি সব পদককে এক করে বলতেছি, এই বাচ্চাগুলো কেন পদক পাবে না? আমি যখন মিরপুরে ক্যান্টনমেন্ট স্কুলের সামনে দেখি যে 1 মাইল ব্যাপী যে
জিনিসগুলো আঁকা হয়েছে, আমার মাথায় তো আসছে নাই যে এই অভিনব সব স্লোগান, সব অভিনব স্লোগান, এবং আঁকাটা অন্যরকম এবং সময়োপযোগী, সময় খুঁজছে, এবং এটা 50 বছর পরেও এটাই থাকবেই। কিন্তু কই, আমরা তো গত 20 বছর এটা নার্সিং করিনি, চর্চা করিনি। তার মানে কি আমরা কিন্তু অনেক এগিয়ে আছি, জাস্ট আমাদের জাগিয়ে তোলাটা দরকার এবং এর প্রক্রিয়াটা করা দরকার। আমরা একটু যদি বলি যে ভাষা আন্দোলন যেহেতু বাংলা ভাষাকে আরও বেশি মহিমান্বিত করেছে, একটা বিশেষ মর্যাদা দিয়েছে, সেই জায়গা থেকে 21-এর চেতনার যে চেতনা, তো আসলে সেটাই, এটার যে স্বীকৃতি এবং এটাকে লালন করা, সেটা যদি আমরা একটু বড় পার্সপেক্টিভে দেখি, একটু বড় দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের তো বাঙালি হিসেবে আমরা যেমন বাংলা ভাষার চর্চা করছি, আমাদের তো অনেকগুলো ভাষা আছে বাঙালির, শুধু বাংলায় তো আমাদের ভাষা নয়। চাকমা একজন কিভাবে কথা বলছেন, একজন মারমা কিভাবে কথা বলছেন, একজন সাঁওতাল কিভাবে কথা বলছেন বা কি বলতে চাচ্ছেন, বাঙালি কি সেটা জানার চেষ্টা করে কখনো? সেই জায়গাটাও মনে করেন কিনা যে সবাইকে এই যে ধারণ করা, মানে তাহলে তো বোধহয় সেটাও তো 21-এর চেতনা হতে পারে আমাদের। আমি এখানে একটু দুঃখ নিয়ে বলছি, সেই চর্চাটা আমরা করি না। যেহেতু আমাদের বৃহত্তর গোষ্ঠী বাংলা ভাষায় কথা বলি, একটা চাকমার ভাষা যে মুরগির ভাষাটা যে এটা হতে পারে, আমরা তো শুনে পছন্দ করি, ভাল লাগছে, আমরা ওই জায়গায় বেড়াতে পছন্দ করি, তাদের কথা গান শুনতে পছন্দ করি, কিন্তু এটাকে যে একটা পথে আনা বা আমাদের শিশু শিক্ষাটা আছে, ওদের হয়তো আলাদা একটা বই আছে, আমাদের শিশু শিক্ষাতে যদি সরাইতে আমটি আমি খাবো পরে, এটা যে চাকমা ভাষা কি, এটা যদি আমরা পড়তে পারি, আমরা কিন্তু সমৃদ্ধ হব। আমি সেটাই বলছিলাম যে অর্থাৎ এই যে ধারণ করা, আমার 21-এর চেতনা মানে শুধুমাত্র তাদেরকে তো আমি ফেলে দেওয়া করছি না, আমরা করছি না। আমি খুব হয়তো আমাদের বাঙালি বা বাংলাদেশি ভাইরা কষ্ট পাবে যে আমরা আসলে ধারণ করছি না, যে যত কথাই বলুক, যত মাতৃভাষা ইনস্টিটিউট থাকুক, আমরা সেটা করছি না, তেমন ভাবে হচ্ছে না। সেটা তো নিশ্চয়ই মনে করেন তো প্রয়োজনীয়তা, আমি মনে করি, এবং এটা আমি মনে করি একটা নতুন ভাষা শেখার যে আনন্দটা, এটা আমরা জানলে বরং আমাদের আনন্দই পাবো, আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। নিশ্চয়ই সেই চর্চাটা করা এবং সেই বহুত্ববাদ এবং বহু সংস্কৃতিকে ধারণ করা, যেটা আমরা বলছিলাম যে সংযোগ সেতু, সেটা আরো দৃঢ় হয়, আসলে সাংস্কৃতিক যোগাযোগটা বাড়ে, নিবিড় হয়। আমরা আরেকটা ছোট বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আরো কথা বলবো। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আজকে আমরা কথা বলছি 21-এর প্রথম প্রহর নিয়ে, মাতৃভাষা দিবসের প্রথম প্রহর, পাশাপাশি বাংলা ভাষা এবং বাঙালির আত্মমর্যাদা, আত্মগর্বের এই বিশেষ মুহূর্ত এবং সার্বিক বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছি। আরেকটা বিরতি থেকে ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর এই শিরোনামে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে একজন লেখক রয়েছেন, কথাসাহিত্যিক সুমন্ত আসলাম। আরও একবার স্বাগত জানাচ্ছি সুমন্ত আসলাম আপনাকে। আমরা জানি যে আজকের দিনটি ইতিহাসের একটা প্রাণবন্ত এবং তাৎপর্যপূর্ণ একটি দিন, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, যেটি আমরা যদিও এখনও কাছাকাছি দ্বার প্রান্তে দাঁড়িয়ে কথা বলছি 21-এর প্রথম প্রহরে। একটু যদি বলি যে আমরা আসলে ভাষাটাকে, বাংলার চর্চাটাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে আর কি করা যেতে পারে, যেটাকে একটু আপনার লিখতে গিয়ে, বিভিন্ন সমাজের শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলতে গিয়ে, বা ভিন্ন ভাষার বাঙালি, যেটা আমরা বলছিলাম যে একজন মারমা, সাঁওতাল, চাকমা, তাদের সাথে মিশতে গিয়ে আমরা কিভাবে আমাদের এই বাংলাটাকে আরও বেশি জোরালো করতে পারি, শক্তিশালী করতে পারি, ধারণ করতে পারি? আমার মনে হয় এর জন্য একটা প্রথম যে পরিকল্পনাটা দরকার। এখন পরিকল্পনা করবেন কে? আমরা যাকে পরিকল্পনাটা করার সুযোগ দেব, তিনি কি আদৌ বিষয়ে কোনো ভালো কিছু জানেন? আমরা তো কোনো চিন্তাই করি না। আপনি যে আজকে যে প্রশ্নটা নিয়ে এসেছেন, আমরা কি গত 50 বছরে চিন্তা করেছি যে আমাদের মাতৃভাষাটাকে কীভাবে? বাংলাদেশে এত প্রজেক্ট, এত কিছু হচ্ছে, মেট্রো রেল, উপগ্রহ উন্নয়ন প্রকল্পে শেষ নাই, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কখনো করেছি? আপনি দেখেন, বিশ্বাস করেন, এই যে 21শে ফেব্রুয়ারিটা বা ফেব্রুয়ারি মাসটা, আমাদের কিন্তু ভাষা নিয়ে যে কচকচানিটা শুধু একটা মাসেই। আপনি তারপরে দেখে চলে আসছে 26শে মার্চ। এইটা এত কিছুর মাঝে এই ব্যাপারটা নিয়ে যে আলাদা একটা নজর দেওয়া উচিত। এবং সবচেয়ে বড় কথা, আমরা নজর দেওয়ার মানসিকতা রাখি না, এবং আমাদের সেই সুযোগ করারও আমরা চিন্তা করি না। কারণ আমাদের এত কিছু নিয়ে ভাবতে হয়, আমাদের চালের দাম কমানো নিয়ে ভাবতে হয়, আমাদের পটলের দাম নিয়ে কমাতে ভাবতে হয়, আমাদের বিদেশে লোকজন ধরা পড়ে সাগরে ভেসে উঠতেছে, এটা নিয়ে ভাবতে হয়। ভাষার মতো একটা ব্যাপার নিয়ে আমাদের কি ওই যে গরিবের অনেক যন্ত্রণার মধ্যে তারা কীভাবে জোস্তার কথা চিন্তা করবে? তারা চিন্তা করে তার চালটা ফুটো হয়ে গেছে, চাল তারা জোস্তা দেখে না, চালদার দেখে কিন্তু পানি পড়বে।
অনেক কষ্ট পড়বে। জ্যোৎস্নাটার আলোটা তখন তাকে আসলে ছুঁয়ে যায় না। ছুঁয়ে যায় না, আমাদের অবস্থাটা এটাই হয়েছে। রাইট, একদমই তাই বলেছেন। আমরা একটু আপনার কাছে যদি জানতে চাই যে আপনি কতখানি আশাবাদী, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা এখন বেড়ে উঠছে বা আজকে শিশুরা যেভাবে বেড়ে উঠছে, বাংলা ভাষার প্রতি তাদের সংবেদনশীলতার কথাই বলি বা তাদের এই আত্মগর্বের জায়গার কথা বলি, আত্মমর্যাদার কথা বলি, আত্ম অহংকারের কথাও যদি বলি, সেটি কেমন দেখেন? আমি 5ই আগস্টের পর কাছ থেকে দেখেছি। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, 10ম শ্রেণীতে পড়ে। আমি ওর ভিতর দেখেছি, আমার মেয়ে বারুদ দেখেছেন? বারুদ দেখেছি। সে যাবে, সে বাইরে যাবে, এবং সে যে তার ভিতর যে চেতনা, তার ভিতরে আগ্রহ, এবং সে করলো কি, আমরা দেখলাম যে গুলিগুলো হচ্ছে, একটাই মেয়ে একটু আড়ালে রাখি। যখন শান্ত হলো, সে রাস্তায় খাবার দেওয়ার জন্য বের হয়েছে, রাস্তা পরিষ্কার করার জন্য বের হয়েছে, এবং সে কুকুরে আচরও খেয়েছে। আমি এই প্রজন্মটাকে এমনভাবে দেখেছি, তাদের সাথে আমি কথা বলতে ভয় পাই, কারণ তারা আমার চেয়ে বেশি জানে, আমার চেয়ে চিন্তার অনেক দূরে এগিয়ে গেছে তারা, এবং তারা বিশ্বের সাথে এত বেশি এগিয়ে গেছে যে আমাদের খুব ব্যাকডেটেড মনে হয়। আমি আপনাকে খুব দ্ব্যর্থহীনভাবে বলি, আমাদের এই প্রজন্মটা যদি খুব বেশি এগিয়ে দিতে না দেওয়া যায়, কোনো চক্রান্ত যদি থামিয়ে দেওয়া যায়, আমাদের বাংলাদেশ, আপনি লিখে রাখেন, পৃথিবীর আর কোনো সময় জাগবে না। দ্যাটস লাস্ট টাইম। আপনি মনে করতে পারেন যে অভ্যুত্থান 70 বছর পর হতে পারে বা 100 বছর পর হতে পারে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সুবর্ণ টাইম এই টাইমটা। যদি আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে জাগাইতে না পারি, সঠিক পথ দেখাইতে না পারি, আপনি আরো 40 বছর বাঁচবেন। কিন্তু সেটাও তো আমরা অনেকেই বলছেন যে অনেকে হতাশ হয়ে পড়ছেন যে সেখানে, কিন্তু আমি মনে করি হতাশ হচ্ছে 30%। 70% লোক আমরা এখন আশাবাদী যে আমরা নতুন কিছু করব, এবং যে 70% একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সবার মধ্যে, এটা সত্যি নিঃসন্দেহে। যারা যে একটা বিশৃঙ্খলার চেষ্টা করতেছেন, তারা কিন্তু আসলে অন্য জগতের মানুষ। তারা, আমার মনে হয় না তাদের সাথে আমাদের একই টেবিলে বসতে পারবো আমরা, বা বসার রুচি আমাদের হবে। আমরা 21-এর দিনে এসে যদি এই প্রহরে একটু বলি যে আমরা কি আসলে 21-এর চেতনার কথা যখন বলি, তখন 21-এর ভাষা শহীদদের কথাই যদি বলি, ভাষা শহীদদের ইতিহাস, ভাষা শহীদদের সম্পর্কে জানা, বা ভাষা শহীদদেরকেই বা কতটা সম্মান আসলে আমরা দিতে পেরেছি, মনে করেন কি যে যথাযথভাবে আমরা সেটা সংরক্ষণ করতে পারছি? না, একদম না। আমি আপনাকে বলেছি যে এই একটা মাস বা 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা হয়তো 7 জনের নামটা বলি, তারপর ভুলে যাই। কারণ হচ্ছে, আমি আপনাকে আগেই বললাম যে এখন রফিকটিকে চিন্তা করাতে আমার চিন্তা করতে হয়, চালের কথা চিন্তা করতে হয়, আমাদেরকে স্ট্যাবলিশডকে চিন্তা করে। আপনি একটু দেখেন, আমি সম্প্রতি একটা দেশ ভ্রমণ করেছি, আমার যে 2টো লোকের সাথে কথা হয়েছে, তাদের 45 ইয়ার্স ওল্ড, তারা সব তারা অস্ট্রেলিয়া থেকে এসছেন, তারা সব কাজ বাদ দিয়ে পৃথিবী ভ্রমণে বেরিয়েছেন, পৃথিবীকে দেখবেন, জানবেন। আর আমাদের তো 60 বছরে আমাদের তো চাল কেনার টাকা জোগাড় করতে পারি না আমরা। আমরা কি, আমাদের কি আর্থিক দৈন্যতার কারণেই নাকি আমাদের মানসিক দৈন্যতাও আছে? আপনি বোধহয় জানেন, রবীন্দ্রনাথ যেটা বলে গেছেন, প্রথমত মানুষের সংকট, অস্তিত্বের সংকট। আমি নেই, আমি কোথাও নেই, আমার অস্তিত্বের সংকট। তারপর সংকট হচ্ছে অর্থের সংকট। অর্থের সংকট যখন মিটে যায়, তখন আমাকে জানান দেওয়ার সংকট যে আমি আছি। আমাদের সংকটগুলো এত গভীর, এত পরপর আসে যে আমরা আসলে অনেক সংকটই উন্মোচন করতে পারি না। সেটা সমাধান এত সংকট, এই সংকট নিয়েও তো অনেক দেশ অনেকভাবেই সংস্কৃতির চর্চা বলি বা যেটি বললেন যে ধারণ করা, সেটি তো চেষ্টা করে যান তারা অনেকেই। আমরা বোধহয় সেটা করতে পারি না। আমাদের 1 কিলোমিটার রাস্তা করতে লাগে 2400 কোটি টাকা। সেটা তো আছে অন্য জিনিস। আমি সেই কথাই বলছি যে আমাদের মনে হয় চিন্তাটার ওই যে আবদ্ধতা। আপনি একটু খেয়াল করবেন, আমি খুব বেঁচে গেছি। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ওর যে গত বছরের যে কারিকুলাম ছিল, আমরা বুঝে উঠতে পারতেছিলাম না ওখানে কী পড়ানো দরকার। আমরা দি কাউজের ডোমেস্টিক অ্যানিমাল পড়ে আসছি, আমরা কি গাধা না, আমরা কিন্তু পড়ে আসছি এবং শিখে আসছি। তাদেরকে যেটা শেখানো হচ্ছিল, ওইটা যদি আগামী 5 বছর শেখানো হতো, আমাদের শিক্ষা ব্যবস্থা চরম তো ডাস্টবিনে চলে যেত। জি, আমরা শেষ করব। আপনার শেষ যদি কোনো অনুভূতি বলতে চান 21-এর চেতনার এই প্রথম প্রহরে। আমি মনে করি যে আপনাদের সবাই শহীদ মিনারটা দেখানো উচিত, এবং সেটা আলপনা দেখানো উচিত, এবং বাচ্চাদের সাথে নিয়ে যাওয়া উচিত। এবং একটা কথা আমি বলি, যারা ইংরেজি পড়াচ্ছেন, অন্তত আপনার বাচ্চাদের বাংলা পড়ার সুযোগটা দিন, বাংলা চর্চাটা করান, কাজে লাগবে, এবং নিজেকে আপন করতে পারবেন, নিজের ভিতর অনুভব সৃষ্টি করতে পারবেন। জি, নিশ্চয়ই। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য।
দর্শক, আমরাও আশা করব 21-এর চেতনার এই প্রহরে, প্রথম প্রহরে আমরা শুধু এটুকুই বলবো যে আমাদের এই আত্মগর্ব, আত্ম অহংকার যেন 21-এর চেতনার মধ্য দিয়ে থাকে, আমরা যেন সবাইকে ধারণ করে আসলে চলতে পারি। বাংলা ভাষা যেন হয় সত্যিকারের অহংকারের, গর্ব করে বলবার, এবং সেটি যেন বিশ্ব দরবারেও আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই প্রত্যয় জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব। আগামীকাল আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভকামনা, শুভরাত্রি।